আমরা প্রায় জন্মছক বিচার করতে গিয়ে বিভ্রান্ত হয়ে থাকি। কারণ দেখা গেছে যে কোনো একটি ছক আপনি 5টি জ্যোতিষীর কাছে নিয়ে যান, ওই একই ছক 5 রকম বিচার দেবে। তাই কোন বিচারটা যে সঠিক আপনার জীবনে আপনি বিভ্রান্ত হয়ে পড়েন। আজকে আমি এই ব্যাপারে আপনাদের সাথে কিছু আলোচনা করার চেষ্টা করব। নমস্কার, ইজি অ্যাস্ট্রো টিপস থেকে আপনাদের সঙ্গে আমি বিজয়। আমরা সবাই জানি যে মোট গ্রহ হচ্ছে 9টি এবং রাশি হচ্ছে 12টি। এই 12টি রাশি 12টি ঘর, কিন্তু এই 12টি রাশির 12টি ঘরে 7টি গ্রহই বিরাজমান থাকে। কারণ রাহু এবং কেতুর নিজস্ব কোনো ঘর বিবেচিত হয় না। আবার দেখা গেছে যে এই 12টি ঘরেই 27টি নক্ষত্র বিদ্যমান থাকে, বিরাজ করে। অর্থাৎ প্রতিটি রাশিতে 3টি করে নক্ষত্রের অবস্থান থাকে। আমরা জানি একটা বৃত্ত সম্পূর্ণ হতে 360 ডিগ্রির প্রয়োজন হয়। তাই আমরা যদি 360 ডিগ্রিকে 12টি রাশি দিয়ে ভাগ করি, অর্থাৎ 12 দিয়ে ভাগ করি, তাহলে দেখা যায় যে প্রতিটি রাশির মান দাঁড়ায় 30 ডিগ্রি করে। কিন্তু এই 27টি নক্ষত্র এই 12টি রাশির মধ্যে বিরাজ করে, কিন্তু রবি, মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের নক্ষত্রগুলি 2টি করে রাশিতে বিরাজ করে। অর্থাৎ মোট রাশি 9টি, তার ভেতর 7টি রাশি এই 12টি ঘরে বিরাজমান। তাই এই কুষ্টি বিচারের ক্ষেত্রে আমরা বিভ্রান্ত হয়ে পড়ি। কারণ আমরা জানি প্রতিটি নক্ষত্র একটি করে তারায়, এরা শুধুমাত্র একটি করে তারা নয়, অনেকগুলি তারার সংযুক্তিকরণ। তাই প্রতিটি নক্ষত্রের উজ্জ একই রকম হয় না। এবার এই 27টি নক্ষত্রকে অসমানভাবে 9টি ভাগে ভাগ করা হয়ে থাকে। এই কারণে কোনো ছকের বিচারের ক্ষেত্রে D1 চার্টে গ্রহ যে ঘরে অবস্থান করে, সব ক্ষেত্রে দেখা গেছে যে এই গ্রহ 100% ফল বিচার দিতে পারে না, বিচার দিতে পারে না। তার কারণ হচ্ছে এই ভাগগুলিকে অসমান ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ D1 চার্টে যে কারকতা দেখাচ্ছে অষ্টম ঘর বা সপ্তম ঘরের, সবসময় সেই কারকতা কাজে আসে না। এরও কারণ আছে। কারণ এই যে অসমানভাবে 9টি গ্রহের ভিতর এই নক্ষত্রগুলি বিরাজমান করছে, একে সমান 9টি অসমান ভাগে ভাগ করা হয়েছে। এর প্রত্যেকটি ভাগকে বলা হয় উপভোগী, এবং এই উপভোগী প্রত্যেকটি নক্ষত্রের স্বামী হচ্ছে সাবলর্ড, উপস্বামী হচ্ছে সাবলর্ড। এই সাবলর্ডই আপনাকে ওই ছকের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উদাহরণ হিসাবে আপনাদের বলতে পারি যে ধরুন আপনি মেষ রাশির জাতক, তাহলে আপনার চন্দ্র যথারীতি মেষ রাশিতেই থাকবে
এইবার দেখতে হবে যে চন্দ্র কোন নক্ষত্রে আছে, কারণ আমরা জানি প্রত্যেকটি রাশিতে 3টি করে নক্ষত্র থাকে। এবার আপনি দেখলেন যে আপনার চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে আছে, তাহলে আমরা জানি মেষ রাশি হচ্ছে মঙ্গল গ্রহের অধিপতি, মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল গ্রহ। এবার কৃত্তিকার নক্ষত্রের অধিপতি হচ্ছে রবি, আর এই রবির সাবলর্ড, রবি নক্ষত্রের সাবলর্ড হচ্ছে চন্দ্র। অর্থাৎ ওই ছকে চন্দ্র আপনার যে ঘরেই থাকুক না কেন, সেই চন্দ্রই আপনাকে সবথেকে বেশি শক্তিশালী কারকতা দিয়ে থাকবে। কারণ দেখা গেছে যে গ্রহের থেকে শক্তিশালী হয় সেই গ্রহের যে নক্ষত্র থাকে সেই নক্ষত্র, এবং নক্ষত্র থেকে শক্তিশালী হয় ওই নক্ষত্রের যে উপস্বামী। তাই গ্রহ যেখানে অবস্থান করুক না কেন, সেই গ্রহের নক্ষত্রের উপস্বামী গ্রহ যে ঘরে বিরাজমান, সেই ঘরেই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা ওই ছকে পালন করে থাকে। এবার আসি, আরেকটি সাধারণ উদাহরণ দিলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। কারণ ধরুন, যেহেতু মেষ রাশি হচ্ছে মঙ্গল অধিপতি, মেষ রাশির অধিপতি মঙ্গল, তাই এখানে মঙ্গল হচ্ছে অ্যাক্টরের ভূমিকা পালন করবে। এবং যেহেতু কৃত্তিকার নক্ষত্রের অধিপতি হচ্ছে রবি, রবি স্ক্রিপ্ট লিখবে, এবং রবির নক্ষত্রের সাবলর্ড হচ্ছে চন্দ্র, চন্দ্র আপনাকে পরিচালনা করবে। তাহলে দেখা গেছে যে কোনো চিত্রনাট্য যেভাবেই লেখা হোক না কেন, পরিচালক ইচ্ছা মতন সেটাকে পাল্টাতেও পারে। আর পরিচালক যেভাবেই কাজ করতে বলবে, অভিনয় করতে বলবে, অ্যাক্টর সেই ভূমিকাই পালন করবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কোনো ছকে ওই গ্রহের কারকতা সবথেকে কম, তার থেকে বেশি শক্তিশালী হচ্ছে ওই গ্রহের যে নক্ষত্র, এবং নক্ষত্রের থেকে বেশি শক্তিশালী হচ্ছে ওই নক্ষত্রের যে সাবলর্ড। এইভাবে যদি আপনি বিচার করতে পারেন, তাহলে দেখবেন আপনি 100% সঠিক বিচার পাচ্ছেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এরকম তাৎপর্যপূর্ণ ভিডিও পেতে ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।